দেখছেন কলকাতা টিভি, ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আরজি করের নির্যাতিতা ডাক্তারের জন্মদিনে শহরে মৌন মিছিল, ডাক্তারদের পাশাপাশি মিছিলে সামিল নাগরিক সমাজও। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় আরজি কর হাসপাতালে। মৌন মিছিল, নির্যাতিতার জন্মদিনেই মৌন মিছিল, অভয়া মঞ্চের তরফেই মৌন মিছিল। আরজি কর কাণ্ডে শহরে মৌন মিছিল, নির্যাতিতা ডাক্তারের জন্মদিনে শহরে মৌন মিছিল, ডাক্তারদের পাশাপাশি মিছিলে সামিল নাগরিক সমাজও। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় আরজি কর হাসপাতালে। এই মুহূর্তে বিধান সরণিতে রয়েছে মিছিল। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রিয়া, এই মুহূর্তে মিছিলের ঠিক কোথায় অবস্থান, কি ছবি উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে বিধান সরণিতে রয়েছে এই মুহূর্তের মিছিল রয়েছে বিধান সরণিতে। যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেখানে অভয়া মঞ্চের তরফ থেকে এই মিছিল, আজকে নির্যাতিতার জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষেই কিন্তু এই মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে, যেটা আরজি কর অবধি যাবে এই মিছিল। ইতিমধ্যেই সেই মিছিল বিধান সরণিতে রয়েছে, তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। এবং মৌন মিছিল, এবং সেই কারণের জন্য কিন্তু কেউই কথা বলবেন না বলে তারা স্পষ্টত জানিয়েছেন এই মিছিল চলাকালীন। আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ চিকিৎসক, আমি তার সাথে কথা বলে নেব। যেটা দেখা যাচ্ছে যে সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত করার পরে তারা চার্জশিট দিয়েছে এবং সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতেই যেটা দেখা গিয়েছে, মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার সাজা হয়েছে। তারপরেও আপনারা একের পর এক মিছিল করছেন, এবং আজকে মূলত ঠিক কি কারণে আজকের এই মিছিল? আচ্ছা, ধরুন, সঞ্জয় রায় একা অপরাধী, এটা যেমন অভয়ার বাবা মা বিশ্বাস করতে পারছেন না, অভয়ার বন্ধু বান্ধব, আন্দোলনের সিকোয়েন্স অফ ইভেন্টস যা ঘটনা পরম্পরা রয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, বিধান সরণিতে এই মুহূর্তে মৌন মিছিল। এবং কেন সেমিনার রুম ভাঙা হলো, কেন ওখানে যাদের আসার কথা নয় এরকম আনঅথরাইজড শাসক দলের এবং সরকারের এক ঝাঁক চিকিৎসক নেতা ওখানে উপস্থিত হলেন, কেন কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার বয়ান বদল করে প্রমাণ করার চেষ্টা করা হলো যে অভিজ্ঞ ওখানে ছিল না, অন্য কেউ ছিল। এই এতগুলো প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না বলেই আমরা বিশ্বাস করতে পারছি না যে সঞ্জয় একাই দোষী। দেখুন, সরকারের ওপরে বিশ্বাস ছিল না, সেই কারণেই কিন্তু সিবিআই এর কাছে এই তদন্ত চলে গিয়েছে। এবং সিবিআই এর চার্জশিট বা সিবিআই এর যে একাধিক যে তাদের পরীক্ষার যে সমস্ত রিপোর্ট, সেখানে কিন্তু কার্যত তারা স্পষ্ট করেছে সেই চার্জশিটে বা একাধিক রিপোর্টে যে কোনো রকম কিছু যে এভিডেন্স ট্যাম্পারিং করা বা যে অভিযোগগুলো উঠেছে কার্যত খারিজ করে দিয়েছে সিবিআই, এবং বলেছে যে সঞ্জয় রায় একাই এই রেপ অ্যান্ড মার্ডার কেসে দোষী হচ্ছে। একমাত্র সঞ্জয় রায়, রেপ এবং মার্ডার এই দুটোই করেছে শুধুমাত্র সঞ্জয় রায়। তারপরেও কি আপনারা সিবিআই এর উপরেও ভরসা রাখছেন না? না, আমরা এখন অব্দি সিবিআই এর যে তদন্ত তাতে সম্পূর্ণরূপে খুশি নই। তাহলে যদি তাই হয়, যদি সঞ্জয় একাই দোষী হয়, তাহলে কেন প্রথম দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন যে মুখবন্ধ খামে যা আমার কাছে জমা পড়েছে তা খুবই ডিস্টার্বিং, এটা যদি সত্যি হয় তাহলে আরো অনেক বড় তদন্তের দরকার আছে। এই প্রশ্নগুলোর উত্তর যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা একা সঞ্জয়কে দোষী বলে মানতে পারছি না। মানে আপনারা মনে করছেন যে শুধু সঞ্জয় রায় নয়, আরো দোষী রয়েছে? অবশ্যই আরো দোষী রয়েছে, এবং এই প্রমাণ লোপাট করা, দুর্নীতি এবং যে পরিস্থিতির শিকার হয়ে আজকে অভয়ার হত্যাকাণ্ড হলো, সেই পরিস্থিতির জন্য যারা যারা দায়ী তাদের সকলের শাস্তির দাবি আমাদের থাকবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে বিধাননগর সাইবার পুলিশ স্টেশন তারা একটি অভিযোগ পেয়েছে, এবং সেই অভিযোগটি হচ্ছে যে ডাক্তারের নাম করে টাকা তোলা এই আন্দোলনকে ঘিরে, এবং সেই কারণের জন্য 7 জন জুনিয়র ডাক্তারকে ইতিমধ্যেই তলব করেছে বিধাননগর সাইবার ক্রাইম, কিন্তু কোনো জুনিয়র ডাক্তারই সেখানে হাজিরা দিতে যাননি। এখানেও কি কোনো স্ক্যাম হয়েছে? না, দেখুন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভয়ার আন্দোলনে সকলে চেয়েছিলেন কোনোভাবে রাস্তায় নেমে চাঁদা দিয়ে কোনোভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে চেয়েছিলেন। সেই টাকা, সাধারণ মানুষের যে তোলা বা কন্ট্রিবিউট করা টাকা আন্দোলনের জন্য, তার হিসাব নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে জুনিয়র ডাক্তাররা নিক, সিনিয়র ডাক্তাররা নিক, সকলেই দেবে। সুতরাং এখানে কোনো স্ক্যাম হয়েছে বলে আমাদের এখনো মনে হয় না। নিশ্চয়ই অডিট রিপোর্টের সমস্ত আয় ব্যয়ের হিসাবই আসবে।
তাহলে গেল না কেন? এই যে জুনিয়র ডাক্তারদের তলব করলো বিধাননগর সাইবার ক্রাইম, তাহলে গেল না কেন? এই না যাওয়াটা তো একটা অন্যরকম বার্তা দিচ্ছে সাধারণ মানুষ। যারা অভিযোগ যে করেছে তিনিও তো একজন সাধারণ মানুষই। না দেখুন, বিধাননগর থানায় কেন গেল না সেটা নিশ্চয়ই তারা ম্যাটারটার মধ্যে কোনো গুরুত্ব বুঝেছে বা বুঝতে পারেনি বলেই যায়নি। আমরা তো দেখেছি যে একটা ক্যাম্পে কি না MS লিখেছে কি লেখেনি তার জন্য বাড়ি গিয়ে একজনের প্রেসক্রিপশন প্যাড তছনছ করা হচ্ছে। বিভিন্ন কারণে পুলিশ প্রশাসন যে আন্দোলনকারী বা প্রতিবাদী চিকিৎসকদের বা সাধারণ মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে সেটা তো আমাদের বারবার আমরা তার প্রমাণ পেয়েছি। সুতরাং এই ক্ষেত্রেও সেই রকম একটা কিছু ঘটনা হয়েছে বলেই মনে করছি। একদমই দেখো, ইতিমধ্যেই বিধান সরণি হয়ে মিছিল কিন্তু এগোচ্ছে। যে চিত্র তুমি দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে মিছিল এগিয়ে যাচ্ছে এবং একাধিক বিষয় যে আমি সিনিয়র ডাক্তার ছিলেন আমার সঙ্গে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাদের মনে হয় মূলত এক কথায় যদি বলতে চাই তাহলে হচ্ছে যে CBI এর ওপরেও ভরসা নেই। সেটা নির্যাতিতার বাবা মা হোক বা যে একাধিক ফোরাম যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে আরজিকর কেসে, তাদেরও কিন্তু ভরসা নেই CBI এর উপরে বলে এমনটাই কিন্তু তারা স্পষ্টত জানালো। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে যে এই আন্দোলনের যে মিছিল আজকে সেটা কিন্তু কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে, ইতিমধ্যেই বিধান সরণিতে রয়েছে এবং এই মিছিল আপ টু আরজিকর অবধি যাবে এবং সেখানে আরজিকর অবধি যাবে। মূলত আজকের মিছিলের কারণ হচ্ছে নির্যাতিতার আজকে জন্মদিন এবং সেই জন্মদিনের কারণেই কিন্তু আরো একবার এই মিছিল করে কিন্তু একটা বার্তা জানাতে চাইছে যে শুধু সঞ্জয় রায় নয়, আরো কেউ এর সঙ্গে জড়িত রয়েছে এবং তারা যাতে অবিলম্বে CBI তাদের তদন্ত শেষ করে এবং আর যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে, এই বিষয় নিয়েই কিন্তু মূলত আজকের এই মিছিল বলে এমনটাই জানাচ্ছে অভয়া মঞ্চ। একদমই। এবং সেক্ষেত্রে রিয়া, দেখতে দেখতে 6টা মাস কেটে গিয়েছে, যদিও জুনিয়র সিনিয়র চিকিৎসকরা তারা মানতে নারাজ যে সঞ্জয় রায় আসল দোষী। তবে আজকে যে কর্মসূচি রয়েছে এবং সেখানে এই কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে, কারা কারা থাকছেন এই মৌন মিছিলে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই অভয়া মঞ্চের যারা ছিলেন, যারা একাধিক এবং তাছাড়াও কিন্তু একাধিক সিনিয়র ডাক্তাররা রয়েছে, যদিও কোনো জুনিয়র ডাক্তার যারা এই আন্দোলনের একদম মেন পার্ট তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না বা তাদেরকে চোখে পড়ছে না। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এই গতকালকে যেটা দেখা গিয়েছে যে আরজিকরের যে জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনের নাম করে বেশ কিছু টাকা তুলেছে বলে অভিযোগ এবং সেই অভিযোগ সাধারণ মানুষেরই সাইবার ক্রাইম, বিধাননগর সাইবার ক্রাইমে সেই অভিযোগ তারা দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার পুলিশ স্টেশন। এবং সেখান থেকেই অনিকেত মাহাতো, যে একদম সামনের সারিতে থেকে জুনিয়র ডাক্তার তিনি আন্দোলন করেছেন, সেই অনিকেত মাহাতো সহ একাধিক জুনিয়র ডাক্তারকে তলব করেছে বিধাননগর সাইবার ক্রাইম এবং সেখানে তারা যায়নি, তারা সেখানে হাজিরা দেননি এবং স্পষ্টত যেমনটা যারা একাধিক মিডিয়ার সামনে তারা জানিয়েছেন যে অনিকেত মাহাতো সহ একাধিক জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে তাদের আজকের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির জন্য তারা হাজিরা দিতে পারছেন না। কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে আজকের এই যে মৌন মিছিল, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু দেখানোর জন্য, যেখানে মিছিল ইতিমধ্যেই আসছে, যেখানে অভয়া মঞ্চ থেকে আরম্ভ করে সাধারণ নাগরিক তারা এই মিছিলে পা মিলিয়েছে। একদম সামনের সারিতে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ একাধিক সিনিয়র ডাক্তাররা এসেছে, কিন্তু কোথাও জুনিয়র ডাক্তারদের কিন্তু দেখা যাচ্ছে না, যাদেরকে ডাকা হয়েছিল সাইবার ক্রাইমের তরফ থেকে, যাদেরকে ডেকেছিল অনিকেত মাহাতো সহ একাধিক সামনের সারিতে থাকা যারা জুনিয়র ডাক্তাররা, তাদেরকে মূলত তাদের থেকেই ব্যাখ্যা চাইতেই সাইবার ক্রাইম বিধাননগর তলব করেছিল। এই টাকাগুলো যারা ফান্ড যে গিয়েছে কোথায় গিয়েছে, কারণ সেই ফান্ড নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, একাধিক ডিসপিউট রয়েছে, সেই বিষয়টাই জানার জন্যই কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে বিধাননগর সাইবার ক্রাইম। তারা কিন্তু তলব করেছিল, যদিও সেই 7 জন চিকিৎসক অনিকেত মাহাতো সহ 7 জন তারা যায়নি। তারা বলেছিল যে তাদের একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু এই যে কর্মসূচি যেটা আজকে এই নির্যাতিতার জন্মদিন
জন্মদিন উপলক্ষে অভয়া মঞ্চের যে কর্মসূচি, যে র্যালি কলেজ স্কোয়ার থেকে আরম্ভ হয়েছে প্রায় সাড়ে তিনটে নাগাদ, সেই মিছিল আজকে মৌন মিছিল যাচ্ছে আরজিকর অবধি, এবং সেই মিছিলে কিন্তু পা মেলাতে জুনিয়র ডাক্তারদের দেখা যায়নি। এবং অবশ্যই সাইবার ক্রাইম সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ফের তাদেরকে তলব করা হবে এবং তাদের থেকে মূলত এই ফান্ড রিলেটেড যে অভিযোগ এসেছে, যে ডাক্তারের নাম করে টাকা তোলা, সেই বিষয়টাই জানার জন্য সাইবার ক্রাইম তাদেরকে তলব করেছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মিছিল ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বিধান সরণিতে রয়েছে, এবং মৌন মিছিল যেহেতু সেই কারণের জন্য কিন্তু যারা রয়েছেন এই মিছিলে আজকের যে মিছিল এবং নির্যাতিতার জন্মদিনের দিন আজকের যে রাজপথে মিছিল শুরু হয়েছে সেই ছবি তুমি তুলে ধরলে। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে বিধান সরণি থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে এবং কলেজ স্কোয়ার যে মিছিল এবং কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে, এবং এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অভয়া মঞ্চে যারা যারা ছিলেন তারা সকলেই রয়েছেন এই মিছিলে। আরজি করে নির্যাতিতার জন্মদিনে বিচারের দাবি। মৌন মিছিল পানিহাটির নাগরিক সমাজের। পানিহাটিতে একাধিক জায়গায় অভয়া ক্লিনিক। আজ নির্যাতিতার জন্মদিনে রাজপথে মৌন মিছিল। একদিকে মৌন মিছিল কলকাতার রাজপথে, অন্যদিকে পানিহাটিতেও নাগরিক সমাজের তরফে মৌন মিছিল, এবং পানিহাটিতে একাধিক জায়গায় যে অভয়া ক্লিনিক রয়েছে সেখানেও কিন্তু এই মৌন মিছিল নাগরিক সমাজের। পানিহাটিতে মৌন মিছিল, পানিহাটির একাধিক জায়গায় অভয়া ক্লিনিকও খোলা হয়েছে। আরজি করে নির্যাতিতার জন্মদিনে বিচারের দাবি, মৌন মিছিল পানিহাটির নাগরিক সমাজে। পানিহাটির একাধিক জায়গায় খুলেছে এই অভয়া ক্লিনিক, সেই ছবি দেখছেন আপনারা। নির্যাতিতার মা কি জানিয়েছেন শোনাবো। প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম। এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে। যখন পড়াশোনা করতো তখন MBBS পড়তো, তখন কল্যাণী JNM হসপিটালে, তারপরে আরজি করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো। পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। গত বছর 22,000 টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম, ওটাও খুব খুশি হয়েছিল। ঘড়িটা মাত্র 2 দিন পরেছে, ঘড়িটা পরে আছে, কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না। এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। দোকান নির্মাণকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগে পথ অবরোধ। রবীন্দ্রনগরের সন্তোষপুরে পথ অবরোধ। আপনাদের জানিয়ে রাখবো, তোলাবাজির অভিযোগেই পথ অবরোধ। দোকান নির্মাণকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগে পথ অবরোধ রবীন্দ্রনগরের সন্তোষপুরে। রবীন্দ্রনগরের সন্তোষপুরে স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখছেন সেই ছবি। তোলাবাজির অভিযোগে পথ অবরোধ। দোকান নির্মাণকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের। রবীন্দ্রনগরের সন্তোষপুরে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। দোকান নির্মাণকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ, আর সেই অভিযোগেই পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। শুভ্রজিৎ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন মূলত? দেখো, তোমায় জানিয়ে রাখবো, যেটা স্থানীয়দের অভিযোগ যে একটি পরিত্যক্ত দোকান, দীর্ঘদিন ধরেই দোকানটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেই দোকানটি কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছিল। পুনর্নির্মাণ করার সময় 2 জন ব্যক্তি তারা আসে এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম করে, মহেশতলা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম করে টাকা চাওয়া হয়। 1 লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ, এবং সেই টাকা তোলাবাজি, সেই টাকা দিতে না চাওয়াতেই ওই দোকানের মালিক সহ আশপাশের বেশ কিছু দোকানের মালিক তাদেরকে কিন্তু মারধর করা হয় এবং তাদেরকে চিকিৎসার জন্য SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। এই যে টাকা চাওয়া, তোলাবাজি টাকা চাওয়ার প্রতিবাদে, মারধরের প্রতিবাদে কিন্তু স্থানীয়রা তড়িঘড়ি যে সন্তোষপুর রোড, সেই রোড অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ, SDPO ইন্ডাস্ট্রিয়াল সহ বিশাল পুলিশ বাহিনী, এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশকে তারা দাবি জানায় যে যারা ঘটনা ঘটিয়েছে অবিলম্বে দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। এরপর কিন্তু ঘটনাস্থলে পৌঁছে
বিষয়ে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে। যদিও 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন যে একটি বেআইনি নির্মাণ হচ্ছিল, সেই নির্মাণকে কেন্দ্র করেই এই বচসা বা এই যে মারধরের ঘটনা ঘটেছে। প্রশাসনের মতো ব্যবস্থা নেবে এবং তিনি প্রশাসনকে বলেছেন প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ। বাঁকুড়ায় যুবকের দাদাগিরির অভিযোগ, বিনামূল্যে জামা কাপড় না দেওয়ায় দোকান মালিকের উপর হামলা। অভিযুক্ত যুবককে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। বাঁকুড়ার মাচানতলার ঘটনা। বাঁকুড়ায় যুবকের দাদাগিরির অভিযোগ, দোকান মালিকের উপর হামলা। অভিযুক্ত যুবককে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। বাঁকুড়ার মাচানতলার ঘটনা। বিনামূল্যে জামা কাপড় না দেওয়ায় দোকান মালিকের উপর হামলার অভিযোগ। অভিযুক্ত যুবককে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ায় যুবকের দাদাগিরির অভিযোগ, বিনামূল্যে জামাকাপড় না দেওয়ায় দোকান মালিকের উপর হামলা করা হয়। অভিযুক্ত যুবককে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। বাঁকুড়ার মাচানতলার ঘটনা। বাঁকুড়ায় যুবকের দাদাগিরির অভিযোগ। অভিযুক্ত যুবককে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার মাচানতলার ঘটনা। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। স্বরূপ, ঠিক কি অভিযোগ উঠছে? ঘটনাটি যেটি ঘটেছে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলাতে এবং একজন যুবকের বিরুদ্ধে এরকমই অভিযোগ উঠেছে এবং যেটা জানা গেছে স্থানীয় সূত্রে এবং যে একজন যুবক একটি যে ফুটপাতের যে ব্যবসায়ী তার কাছে জোর করে কাপড় জামা বিনামূল্যে কাপড় জামা নিতে গেলে সেখানে ব্যবসাদারের সাথে তার একটি বচসা হয়। বচসার সাথে সাথেই ওই যুবকের কাছে থাকা ব্লেড দিয়ে ব্যবসায়ীকে আঘাত করে এবং আঘাতের পরই এলাকার মানুষ অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসে। ছুটে আসার পরই তাকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখার পর ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ পৌঁছলে বা ট্রাফিক পুলিশ পৌঁছলে তাদের হাতে যুবককে তুলে দেওয়া হয় এবং এই যুবককে পুলিশ থানাতে নিয়ে যায় এবং যেটা জানা গেছে যে ওই যুবকের বিরুদ্ধে কিন্তু যে পুলিশ সূত্রে জানা গেছে যুবকের নাম পুচু মালাকার এবং ওই এলাকাতে সে দাদাগিরি করে এমনটা অভিযোগ সামনে আসছে। পাশাপাশি ব্যবসাদারদেরকেও ভয় দেখায় এমন অভিযোগও পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে যে এই ঘটনা শুধুমাত্র বিনামূল্যে কাপড় জামাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে না এর সাথে অন্য কোনো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো পুরোপুরি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধন্যবাদ স্বরূপ। মহেশতলায় পাশাপাশি দুটি বহুতলের হেলে পড়ার ঘটনায় ফের চাঞ্চল্য। সাম্প্রতিক শহরের বহুতল হেলে পড়ার ঘটনা প্রবাহ দেখার পর কিছুদিন তা বন্ধ ছিল। মহেশতলার ঘটনায় ফের নতুন করে জেগে উঠল। ফের শহরে হেলে পড়ল বহুতল। মহেশতলায় পাশাপাশি দুই বহুতল হেলে পড়ল। শহরের একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য। এবার মেটিয়াবুরুজ বিধানসভা এলাকার মহেশতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচুর পাশিপাড়া মোড়ের কাছে হেলে পড়ল দুটি বহুতল। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বহুতলগুলি আনুমানিক ৭ থেকে ৮ বছর আগে নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় ১ বছর পর থেকে হেলেছিল বহুতলটি। স্থানীয় সূত্রে আরও খবর, সরকারি জায়গার ওপরেই নির্মাণ করা হয় এই বিল্ডিং। হেলে রয়েছে কতদিন লক্ষ্য করেছেন? হ্যাঁ, ওই শুরু থেকেই হেলে আছে। আবার 1 বছর পর থেকে হেলে দুটো বাড়ি হেলে গেছে। হ্যাঁ, দুটো। এটাও কি জমি তো সরকারি জমি, রেল লাইন জমি, এটা বলতে পারছি না সরকারি কি বেসরকারি সেটা বলেছে তারাই জানে। তারা সব জানে, তারা কিছু জানে না, তারা সবই জানে। প্রশ্ন উঠছে, সরকারি জায়গার উপরে পুরো প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গড়ে উঠল বহুতল? তাহলে কি বহুতলগুলি বিনা প্ল্যানে নির্মাণ করা হয়েছে? যদি প্ল্যান থাকে তাহলে সরকারি জায়গার উপরে কিভাবে বিল্ডিং প্ল্যান পাস হলো? সেই নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনায় মহেশতলা পুরসভার পক্ষ থেকে পরিদর্শনে যান পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাশাপাশি রবীন্দ্রনগর থানা থেকে পরিদর্শনে যান পুলিশ আধিকারিকরাও। মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাস জানান,
পুরসভার আধিকারিকরা এলাকায় যান। বহুতল ভাঙার জন্য নোটিশ দিতে বলা হয়েছে। যদি না ভাঙা হয় তাহলে আইনি ব্যবস্থা নিয়ে যা করণীয় অবশ্যই করা হবে। বাড়ি হেলে আছে, হ্যাঁ, আপনার লোক পাঠিয়েছিলেন আপনি? হ্যাঁ পাঠিয়েছি, ওটাকে নোটিশ করতে বলা হয়েছে ভেঙে দেওয়ার জন্য। ওরা যদি না ভাঙে আমরা আইনি ব্যবস্থা নিয়ে যে যা করণীয় দরকার অবশ্যই। দেখুন, এটা তো আমার জানা নেই। এখন যদি হেলে থাকে তাহলে পৌরসভা তার অ্যাকশন নিশ্চয়ই নেবে। মহেশতলা পৌরসভার মধ্যে যেটা আছে তারা করবে, আর যেটা কলকাতা কর্পোরেশনের মধ্যে আছে তারা করবে। শহরের বিভিন্ন এলাকায় একাধিক বহুতলের এই হেলে পড়ার ঘটনায় আশঙ্কায় মানুষ। বহুতল নির্মাণে দুর্নীতির পাশাপাশি শহরের ভৌগোলিক সমস্যা নিয়ে চিন্তায় ভূতত্ত্ববিদরা। কলকাতা টিভি। বেআইনিভাবে কলেজের জায়গা বিক্রির অভিযোগ, তৃণমূল নেতার শাশুড়িকে জমি বিক্রির অভিযোগ, খোদ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে জায়গা বিক্রি করার অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর। এগরার সারদা শশীভূষণ কলেজের জমি বিক্রির অভিযোগে শুরু হয়েছে বিতর্ক। সরকারি সম্পত্তি বেআইনিভাবে তৃণমূল নেতার শাশুড়িকে পাইয়ে দেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের এগরার সারদা শশীভূষণ কলেজের জায়গা হস্তান্তর করা হয়েছে কলেজের অশিক্ষক কর্মী তথা এলাকার তৃণমূল নেতা উদয় পালের শাশুড়ি পম্পা নন্দের নামে। ঘটনায় অভিযোগ উঠছে খোদ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। জায়গা বিক্রি করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, সরকারি জমিটির আনুমানিক মূল্য প্রায় 15 লক্ষ টাকা, কিন্তু তা বিক্রি করা হয়েছে 5,51,000 টাকায়। প্রতিবাদে সরব হয়েছেন এলাকাবাসী। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। এটা আমার কানেও এসছে, তবে ঘটনার সত্যতা আমি ঠিক জানি না। জনমানসে এই কথাটা কিন্তু ছড়াচ্ছে এবং মোবাইলে তার বিভিন্ন কপি ভাইরাল হয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। সরকারি সম্পত্তি যদি বৈধ নিয়ম না মেনে বিক্রি হতেই পারে, কোনো কারণে কলেজ কর্তৃপক্ষ বিক্রি করতেই পারে, কিন্তু তার জন্য তার বৈধ নিয়ম মেনে করা উচিত। চিকিৎসার জন্য এলাকায় ছিলেন না পুরপ্রধান। বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানিয়েছেন তিনি। 10 বছর পর দিল্লিতে লজ্জার হার আপের হারের সেই দায়, কার দায় সেই নিয়ে দলের মধ্যেই চলছে কাটাছেঁড়া। এই আবহে কালকাজি কেন্দ্র থেকে জিতে সেলিব্রেশন মোডে অতীশী মারলেনা। কর্মীদের সঙ্গে উদ্দাম নাচ। দিল্লির বিদায় মুখ্যমন্ত্রীর নির্লজ্জ কটাক্ষ আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের। দল একটাই, ছবি দুটো আলাদা। একদিকে বিষাদের ছায়া, অন্যদিকে সেলিব্রেশন। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে আপের ঘরে দুই ভিন্ন দৃশ্য বিতর্কের আগুন জ্বালিয়েছে। দীর্ঘ 10 বছর রাজত্বের পর দিল্লির সিংহাসন হারিয়েছে আপ। 62 থেকে তাদের আসন সংখ্যা নেমে এসেছে সোজা 22-এ। হাজার হাজার ভোটে হেরেছেন আপের হেভিওয়েট নেতারা। মুখ পুড়েছে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজের। হারের দায় কার? একা কেজরিওয়ালেরই? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতেই যখন মুখে কুলো পেটেছেন কেজরি, ঠিক তখনই সেলিব্রেশন মোডে দেখা গেল দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী মারলেনাকে। কালকাজি কেন্দ্রে জয়ী হয়েছেন অতীশী। লড়াইটা সহজ ছিল না, কারণ তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ান হেভিওয়েট রমেশ বিধুরি। কংগ্রেসও প্রার্থী করে হেভিওয়েট প্রার্থী অলকা লাম্বাকে। তবে দুই হেভিওয়েটকে হারিয়েই 3,500 ভোটে জিতেছেন তিনি। জয়ের আনন্দই সম্ভবত দলের কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন অতীশী, কিন্তু তার সেলিব্রেশনই সমালোচনার বীজ বপন করেছে। হারের দায় নিয়ে কোনো মন্তব্য শোনা যায়নি অতীশীর মুখে, তাই জয়ের উদযাপন ঘিরেও সমালোচনার মুখে পড়েছেন তিনি। কথা শুরু হয়েছে দলের অন্তরেও। অতীশীকে নিশানা করেছেন আপেরই রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। मेरे हिसाब से आतिशी मारलेना जी को शर्म आनी चाहिए। पूरी की पूरी पार्टी बुरी तरीके से हार गई है। सिर्फ 22 सीटें आई हैं और अरविंद केजरीवाल जी, मनीष सिसोदिया जी, सारे के सारे दिग्गज लीडर्स हार चुके हैं। ऐसे में आतिशी मारलेना जी ने ना सिर्फ इस हार के बाद एक रोड शो निकाला सेलिब्रेट करने के लिए, उन्होंने उस रोड शो में डांस भी करा। तो ये विजुअल्स बहुत चौंका देने वाले हैं। দল হেরেছে, কিন্তু ব্যক্তি অতীশীর জয় হয়েছে। দলের থেকে নিজের জয়কে কি প্রাধান্য দিতে চান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী? ক্ষমতায় আসার আগে কেজরিওয়ালের একান্ত অনুগামী কি এবার গুরু মারার পথে? প্রশ্ন বহু।
আর তার উত্তর খুঁজছেন রাজনৈতিক মহল। তবে হারের মুখ দেখা কেজরির চেয়ে দলে এবার জয়ী অতীশেরই গুরুত্ব বাড়বে তা বলাই বাহুল্য। কলকাতা টিভি। ইন্ডিয়ার অন্দরে আত্মঘাতী শরিকি বিবাদে দিল্লিতে ধরাশায়ী আপ। জোটের বৃহত্তম শরিক কংগ্রেসের দিকেই আঙুল উঠতে শুরু করেছে। দিল্লিতে আপ কংগ্রেস মুখোমুখি লড়াইকে কটাক্ষে বিধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহর ইঙ্গিত সেদিকেই। যদিও দিল্লিতে পদ্মের পুনরুত্থানের দায় আপের ঘাড়েই চাপিয়েছে কংগ্রেস। আড়াই দশকেরও বেশি অপেক্ষার পর অবশেষে রাজধানী দিল্লি বিধানসভায় ক্ষমতায় বিজেপি। 2014 সাল থেকে লাগাতার কেন্দ্রে ক্ষমতা দখলের সাফল্য পেলেও কেন্দ্রশাসিত দিল্লি প্রশাসন অধরা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের কাছে। গত বছরের মে মাসে অষ্টাদশ লোকসভা ভোটে কংগ্রেস সহ বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া মঞ্চ গঠন করে লড়াই করেছিল। দেশের সর্বত্র না হলেও অধিকাংশ ক্ষেত্রে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস সহ শরিকরা। তার ফলও হাতে নাতে পেয়েছিল কংগ্রেস। এক দশক পর বিজেপি লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও পদ্ম শিবিরকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হওয়ায় কংগ্রেসের দিকে আঙুল তোলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া নেতৃত্বে কংগ্রেসের ভূমিকা নিয়ে তৃণমূল ছাড়াও সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, শরদপন্থী এনসিপি, উদ্ধবপন্থী শিবসেনাও কংগ্রেসের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছিল। শরিকদের সঙ্গে সমন্বয় না করেই একতরফাভাবে ইন্ডিয়া চালনার অভিযোগে সরব হয় বিরোধীরা। বিরোধ এমনই চরমে যে লোকসভা ভোটে কংগ্রেস আপ রফা হলেও বিধানসভায় ইন্ডিয়ার দুই শরিক পরস্পরের মুখোমুখি। সপা, তৃণমূল, উদ্ধব সেনা দিল্লি ত্রিমুখী লড়াইতে আপের পাশে দাঁড়িয়ে পরোক্ষে কংগ্রেসের বিরোধিতা করে। যদিও এর আগে হরিয়ানা বিধানসভা ভোটে কংগ্রেস আপকে আসন না ছাড়ায় বিজেপির কাছে কানঘেঁষা হার হয় কংগ্রেসের। শুধু বিধানসভা ভোটের ময়দানে নয়, সংসদের কক্ষ সমন্বয়ের ক্ষেত্রেও কংগ্রেসের সঙ্গে অধিকাংশ শরিকের বনিবনা হয়নি। এই শরিকি বিবাদকে কটাক্ষ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এনসি নেতা ওমর আবদুল্লাহ মহাভারত ধারাবাহিকের সংলাপের একাংশ উল্লেখ করে লেখেন, নিজেদের মধ্যে আরও লড়াই করো। দিল্লিতে আপ কংগ্রেসের বিরোধী জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর নিশানায়। দিল্লির ফলাফলের ইন্ডিয়ার অস্তিত্বের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। কলকাতা টিভি। 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি। কেন্দ্র ও কেন্দ্রশাসিত রাজ্য দিল্লিতে রাজ করবে অভিন্ন শাসক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু সেই সরকারের মুখ কে হবেন, মুখ্যমন্ত্রী হিসেবে কে এগিয়ে? পদ্ম শিবিরে রাজধানীতে শুরু হয়েছে জল্পনা। তালিকায় দলের 3 বিধায়ক ছাড়াও জল্পনা এক সাংসদকে নিয়েও। মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে সামনে না রেখেই ভোটে নেমেছিল বিজেপি। কেন্দ্রে লাগাতার 3 দফায় ক্ষমতা দখল করলেও রাজধানী দিল্লি অধরাই ছিল গেরুয়া শিবিরে। এমনকি লোকসভা ভোটে সাফল্য এলেও দিল্লি বিধানসভায় গত 10 বছরে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে গোহারা হারতে হয়েছিল নরেন্দ্র মোদী, অমিত শাহর দলকে। এবার সেই মর্যাদার লড়াইয়ে দলের মুখ হিসেবে কাউকে তুলে ধরার ঝুঁকি নেয়নি বিজেপি। এবার বিপুল সংখ্যাধিক্যে জয়ে ফেরায় মুখ্যমন্ত্রীর কুর্সি কে পাবেন তা নিয়ে চর্চা গুরুত্ব পেয়েছে গেরুয়া শিবিরে। প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের নাম উঠেছে। দলগত লড়াই করলেও বীরেন্দ্রের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দিল্লির বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সাহেব সিং ভার্মার পুত্র প্রবেশ ভার্মা প্রথমবার প্রার্থী হয়েই অরবিন্দ কেজরিওয়ালের মতো হেভিওয়েটকে হারিয়ে এই ভোটে সবথেকে বেশি নজর কেড়েছেন। সভাপতি সাহেব সিং পুত্র প্রবেশ মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে মহিলা মুখে অগ্রাধিকার দিতে পারেন মোদী শাহ। সেই অঙ্কে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের সাংসদ কন্যা আইনজীবী বাঁশুরি স্বরাজের নাম নিয়েও জল্পনা গেরুয়া মহলে। এর আগে মহারাষ্ট্র, রাজস্থান ও মধ্যপ্রদেশে গরিষ্ঠতা পেলেও দলের অন্দরের বিরোধে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে মিটেছিল সেই বিতর্ক। এবার দিল্লিতেও তারই পুনরাবৃত্তি না ঘটানোই এখন বড় চ্যালেঞ্জ বিজেপির। কলকাতা টিভি। 4টে 4 দিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।